নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিকের আরো একটা রোমাঞ্চকর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এপিসোডে তোমাদের যে দুটো ঘটনার কথা বলবো, এগুলো কিন্তু সাধারণ হয়েও অসাধারণ। কেন বললাম এই কথা? কারণ এরকম ঘটনা কিন্তু প্রায়ই আমাদের চোখে পড়ে, কিন্তু তাই বলে এর ফলাফল যদি এরকম হয়, বাপ রে বাপ। প্রথম ঘটনাটি শেয়ার করেছে সুমিতাদি। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমরা প্লিজ লাইক করে দাও, আর যদি সাবস্ক্রাইব করা বাকি থাকে তাহলে চটপট সাবস্ক্রাইব করে দাও। তাহলে তো প্রতি শনি মঙ্গলবার করে এমন সত্যি অলৌকিক, দৈবিক এবং ভৌতিক ঘটনা তোমরা জানতে পারবে। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে হ্যালো ভাই, আমি তোমার সুমিতাদি। অলৌকিকের জন্য আজ একটা দুর্দান্ত ঘটনা নিয়ে এলাম। এটা আমার এক বান্ধবী ডলির পিস্তুত দাদার সঙ্গে ঘটেছিল। ওর ওই দাদার ফ্যামিলিতে মা, বাবা, জেঠু আর জেঠিমা। জেঠু জেঠিমার কোনো সন্তান ছিল না, পুরো বাড়িতে দাদাই একমাত্র সন্তান। তাই ওর জেঠু জেঠিমাও দাদাকে নিজেদের সন্তানের মতোই ভালোবাসতেন। বলতেন, কে বলে আমাদের ছেলে নেই? এই তো আছে, আমাদের যা কিছু আছে সবই ওর। আমরা মারা গেলে ওই আমাদের মুখে আগুন দেবে, শ্রাদ্ধ শান্তি করবে। তো এইভাবে ভালোই চলছিল। তারপর 2006 সালে দাদার বিয়ে হলো। বিয়ে হয়ে বাড়িতে নতুন বউ এলো। আনন্দ দ্বিগুণ হয়ে উঠল। সেই আনন্দ, সেই খুশি যখন 3 গুণ হতে গেল, তখন থেকেই শুরু হলো বিপত্তি। বিয়ের বছর দুয়েক পর বৌদি প্রেগনেন্ট হয়। তখন 2008 সাল। স্বাভাবিকভাবেই বাড়িতে আনন্দের মৌসুম। এরই মধ্যে বৌদি যখন 7 মাসের পোয়াতি, তখন হঠাৎ করে একদিন জেঠিমা অসুস্থ হয়ে পড়েন। এরপর সঙ্গে সঙ্গে ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। কিন্তু রাত পোহাতে না পোহাতেই মানুষটা মারা যান। এরপরেই শুরু হলো সমস্যা। জেঠু জেঠিমা মারা গেলে ওনাদের মুখাগ্নি করার কথা তো দাদারই, কিন্তু এখন যেহেতু ওর বউ প্রেগনেন্ট, তাই অনেকেই ওকে এই অবস্থায় শ্মশান কর্ম করতে বাধা দেয়। বলে যে এই অবস্থায় তোর মুখাগ্নি করা উচিত নয়, এর প্রভাব তোর ভাবী সন্তানের উপরে পড়তে পারে। দাদার বাবাও দাদাকে অনেক বোঝান, বলেন, সবাই যখন বলছে, বারণ করছে, তখন থাক না, তুই মুখাগ্নি করিস না। আমি তো দেওর, বৌদি মানে মায়েরই সমতুল্য, আমি না হয় মুখাগ্নি করি, তুই ছাড়। জেঠু এসব দেখে শুনে নিজে ওকে নিষেধ করলেন। বললেন, আমি নিজেই বলছি বাবা, সবাই যখন মানা করছে, তোকে মুখাগ্নি করতে হবে না। যদি পরে কোনো সমস্যা হয় তখন কি হবে? এছাড়াও দাদাকে দাদার বউ অনেক করে বোঝালো, কিন্তু দাদার সেই একই কথা। বলে যে, আচ্ছা তোমরা আমি একটা কথা বলো তো, আর যদি জেঠু জেঠিমার কোনো সন্তান থাকতো আর তার বউ যদি প্রেগনেন্ট হতো, তাহলে কি সে নিজের মায়ের মুখাগ্নি করতো না? এটা কি কোনো কথা হলো? জেঠির মুখাগ্নি আমিই করব, কিচ্ছু হবে না। এই বলে দাদা সবার সব আদেশ, উপদেশ, নির্দেশ অমান্য করে চলে গেল শ্মশানে। যাবতীয় নিয়ম কাজ করে নিজেই জেঠিমার মুখাগ্নি করল, ধরা কাছা নিল, হবিষ্যি করল, বিধিমতো জেঠিমা শ্রাদ্ধ শান্তি করল। তারপরও মোটামুটি সবই ঠিকঠাক। মাঝে মাঝে বউটার পেটে একটু পেন হতো, আবার নিজে নিজে ঠিক হয়ে যেত। সবাই ভাবতো এ তো নর্মাল, প্রেগনেন্ট অবস্থায় অনেকেরই এরকম হয়। দাদাও কথায় কথায় বলতো, দেখেছো হলো কিছু, শুধু শুধু ভয় দেখানো,
তোমাদের জন্য একটা মানুষের শেষ ইচ্ছেটাই পূরণ হতো না। যত সব। তো এরপর যখন দেখতে দেখতে বউটা 9 মাসের প্রেগনেন্ট, তখন একটা ব্যাপার হলো। ওদের মধ্যে 9 মাসে স্বাদ হয়। স্বাদের কয়েকদিন পরে হঠাৎ করে বউটার পেটে ব্যথা শুরু হলো। তাই তারা এরপর বউটাকে হাসপাতালে নিয়ে গেল। কন্ডিশন দেখে ডাক্তাররা বউটাকে ভর্তি করে নিল, জানালো আজই ডেলিভারি হবে। তো ওই দিন রাতেই ডেলিভারি হলো। নর্মাল নয়, সিজার। কিন্তু যে বাচ্চাটা হলো তাকে নিয়ে পুরো এলাকায় শোরগোল পড়ে গেল। কারণ বাচ্চাটা আদৌ মানুষ নাকি অন্য কিছু, সেটাই কেউ বুঝে উঠতে পারল না। সিজার করার সময় ডাক্তাররা বউটার পেটটা যতটা না চেরাই করেছে, তার চেয়েও বেশি ফালা করেছে ওই বাচ্চাটা। ভীষণ কষ্ট পেয়েছে বেচারি। একেবারে মৃতপ্রায় বানিয়ে দিয়েছিল বউটাকে। কারণ ওই বাচ্চাটা মানুষ ছিল না। ওর চেহারা, গঠন, স্বভাব কোনোটাই মানুষের মতো নয়। মানুষের রূপে যেন এক নরখাদক জন্তু। হিংস্র জন্তুদের মতো গায়ে বড় বড় লোম, হাতে পায়ের আঙুলে বড় বড় ধারালো নখ, মুখটাও কেমন যেন পোড়া পোড়া, পশুর মতো আকৃতি। মুখের হাঁটাও অনেক বড়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, জন্তুদের মতো বাচ্চাটার একটা লেজও রয়েছে। ডাক্তার, নার্স নিজেরাই তো ভয় পাচ্ছিল বাচ্চাটাকে ধরতে। শেষমেশ বাড়ির লোকেরা যখন দেখল, তাদেরও তো চোখ কপালে উঠে যায় যে কি এটা। ব্যাপারটা জানাজানি হতেই চার চত্বরে কোলাহল পড়ে গেল। মানুষের মুখ, নানান জনে নানান রকম কথা বলতে লাগলো। কেউ বলে, কত করে বারণ করা হয়েছিল ছেলেটাকে, ওরে এই অবস্থায় মুখাগ্নি করতে নেই, শ্মশানে যেতে নেই, কিন্তু কিছুতেই শুনলো না ছেলেটা, ওই জন্যই হয়েছে এটা। কেউ আবার বলে, ওই অবস্থায় মুখে আগুন দিয়েছিল না, ওই জন্যই বাচ্চাটার মুখটা পোড়া পোড়া হয়েছে, না মানুষ না পশু। তো যাই হোক, পশুই হোক বা মানুষই হোক, ফেলে তো আর দেওয়া যায় না। তাই ছুটি করিয়ে এরপর ওদের বাড়িতে আনা হলো। প্রচুর লোক এসেছিল দেখতে, কিন্তু কেউই বাচ্চাটাকে ধরার সাহস পাচ্ছিল না। তো যেদিন ওরা এলো, তার 3 দিনের পরেই আকস্মিকভাবে বাচ্চাটা মারা গেল। ঘটনার প্রথম পর্ব এখানেই শেষ, কিন্তু তাই বলে ঘটনা এখানে শেষ নয়। সেই কৃতকর্মের ফল কিছুতেই ওদের মুক্তি দিল না। ডাক্তার জানিয়েছিলেন আগামী 2-1 বছরের মধ্যেও আর যেন ওরা বাচ্চা না নেয়, কারণ বউটার এমন অবস্থা করে ছেড়েছিল যে এই মুহূর্তে নতুন করে আর ধকল নেওয়া ওর পক্ষে সম্ভব নয়। তোমার বছর 4 পরে দ্বিতীয়বার ওরা বাচ্চা নিল। আবারও সবাই নতুন করে খুশির মুখ দেখল। সবাই ভেবেছিল যে যা হবার তো হয়ে গিয়েছে, এবার সব ঠিকই হবে। তাই কারোর মনেই আর কোনো সংশয়, কোনো আশঙ্কা ছিল না। কিন্তু শেষ অবধি দেখা গেল সবার সব ধারণাকে নস্যাৎ করে পুনরায় ওই একই বাচ্চা জন্মালো। প্রায় সেই একই রকম দেখতে অমানুষিক একটা প্রাণী, না মানুষ না জন্তু। চোখের চাউনি থেকে শুরু করে গলার স্বর পর্যন্ত আলাদা। আর কি তার ছটফটানি, অনবরত হাত পা ছড়ে। তবে এবার সেই বাচ্চাটা বেশিক্ষণ বাঁচেনি। কয়েক ঘন্টার মধ্যে হাসপাতালে মারা যায় বাচ্চাটা। এভাবে 3-3বার একই ঘটনা ঘটল। যতবারই বাচ্চা হয় ওই একই বাচ্চা, আর সেই একই পরিণতি। এরপর থেকে সবার মনেই ভয় ধরে গেল যে বারবার করে কেন এমন হচ্ছে। হয়তো একটা ভুল করেছিল এককালে, তার যে কি এখনো কাটেনি,
তবে কি সারা জীবনই বয়ে বেড়াতে হবে এই অভিশাপ? বাড়ির কারোরই তখন মানসিক অবস্থা ভালো নয়, তার উপর বউটারও অভিযোগ অনুযোগ কম নয়। শুধুই বলে, তোমার ওই একটা জেদের জন্যই বারবার করে শাস্তি পাচ্ছি আমি, বারবার করে আমাকে মরতে হচ্ছে। তোমরা পুরুষ মানুষেরা কি বুঝবে বাচ্চা হওয়ার কষ্ট? বারবার করে আমার শরীর ক্ষতবিক্ষত হয়, বারবার করে আমায় টানা হ্যাচড়া করা হয়, যন্ত্রণায় ছটফট করি, দাঁতে দাঁত চেপে কুকড়ে পড়ে থাকি। তারপরেও যদি সুস্থ স্বাভাবিক সন্তান হয় তাও না হয় মানা যায়, কিন্তু পাই কি? তোমার পাপের ফল। আমার জীবনটাকে শেষ করে দিয়েছো তুমি, লাশ বানিয়ে ছেড়েছো আমাকে। তোমার জন্য হয়েছে সব, সব হয়েছে তোমারই জন্য। অনেক হয়েছে, অনেক হয়েছে সংসার। এই সংসারে আমি আর থাকবো না। আমি মুক্তি চাই, মুক্তি দাও আমাকে তুমি। রাত দিন বাড়িতেই অশান্তি, কান্নাকাটি, সম্পর্ক ভেঙে যাবার মতো অবস্থা, ছাড়াছাড়ির পর্যায়ে। বউটার বাপের বাড়ি থেকেও এতে যাচ্ছে তাই অপমান করে যায়। স্বাভাবিক, তাদেরই তো মেয়ে। তো এরপর মেয়েটাকে ওর বাপের বাড়ির লোকেরা একজন গুরুজির কাছে নিয়ে যায়। তিনি দেখে শুনে জানান, তুমি গর্ভবতী অবস্থায় তোমার স্বামী যে মুখাগ্নি করেছিল, শ্মশানের মাটিতে কোদালের কোপ দিয়েছিল, সেই দোষেই বারবার এমন সন্তান জন্মাচ্ছে। এতে তোমার কোনো দোষ নেই, তবে শাস্তিটা পাচ্ছ তুমি। তবুও যদি চাও সুস্থ সন্তানের জন্ম দিতে, তাহলে একটা উপায় তোমাদের দেখাতে পারি। দক্ষিণ 24 পরগনার বুকে পাঁচু গোপালের একটা মন্দির আছে। সেই ওষুধ যদি সেবন করতে পারো, তাহলেই একমাত্র সুস্থ বাচ্চা জন্মানোর সম্ভাবনা আছে। তো এরপর ওরা গিয়ে সেখানে ঠাকুরের কাছে মানত করে, তারপর দীক্ষা নিয়ে ঠাকুরের ওষুধ সেবন করে। এর কিছুদিন পরে বউটা আবারও প্রেগনেন্ট হয়। কি হয় সবার মনেই ভয়, কিন্তু ঠাকুরের অশেষ কৃপায় সেবার আর অমঙ্গলজনক কিছু হয়নি। একটা সুস্থ স্বাভাবিক ছেলে হলো এবার। কিন্তু তবুও কেউ আর রিস্ক নিতে চায়নি। বাচ্চা হওয়ার পরে বউটাকে ওর বাবা মা ওনাদের বাড়িতে নিয়ে যান। ওখানেই বেশ কয়েক মাস রেখে দেন। তারপর অন্নপ্রাশনের আগে গিয়ে ওর বর ওদের নিয়ে আসে শ্বশুর বাড়িতে। যেহেতু এত কাণ্ডের পর এই সন্তান, তাই বেশ বড় করেই অন্নপ্রাশন করার ইচ্ছে ছিল ওদের। নিমন্ত্রণ কার্ড ছাপিয়ে প্রচুর লোক নিমন্ত্রণ করে ওরা, কিন্তু শেষ অবধি দেখা যায় কোনো অনুষ্ঠানই হয়নি। বাচ্চাটা যে মানসিক ছিল, সেই মানসিক পুজো দিতে গিয়েছিল ওরা ওই অন্নপ্রাশনের আগেই, কিন্তু সেখানকার পুরোহিত বলেন, না, একদম নয়। যতদিন না বাচ্চাটার 5 বছর পূরণ হচ্ছে, ততদিন কোনো শুভ অনুষ্ঠান নয়। অন্নপ্রাশন, জন্মদিন কিচ্ছু নয়। বড়জোর এখান থেকে ঠাকুর প্রসাদ নিয়ে মুখে প্রসাদ দিতে পারো, তার বেশি কিছু করো না। তো এরপর ওরা তাই করলো, অনুষ্ঠান বাতিল করে দিল। নিমন্ত্রিত লোকজনদের আবারও মানা করে দিল। শেষে 5 বছর পূরণ হলে তখন বড় করে অনুষ্ঠান করেছিল ওরা। ঠাকুরের কৃপায় আর কোনো সমস্যা হয়নি। বাচ্চাটা এখন ভালোই আছে, এখন স্কুলে পড়াশোনা করছে। এই ছিল ভাই ঘটনা, সাজিয়ে গুছিয়ে শুনিও। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। নির্দ্বিধায় এই ঘটনাটাকে ইউনিক বলা যেত, কিন্তু আমি বললাম না, কারণ এরকম ব্যাপার মাঝে মধ্যেই চোখে পড়ে। বাড়িতে কেউ প্রেগনেন্ট, অথচ বাড়ির লোকেরা মরা বাড়িতে চলে যাচ্ছে, শ্মশানে চলে যাচ্ছে, অথবা এমন কিছু কাজ করছে যেগুলো করা নিষেধ থাকে ওই অবস্থায়। তার ফল যে এরকম হতে পারে সেটা আমরা কখনো ভেবে দেখি না। আমরা আমাদের যুক্তি দিয়ে, বিবেক দিয়ে বিবেচনা করি, কিন্তু এটাও কখনো ভাবি না যে আমরা যে যুক্তি বা বিবেক দিয়ে বিবেচনা করি সেটা আমাদের পার্থিব জগতের কাছে গ্রহণযোগ্য, অলৌকিক জগতের কাছে নয়। একটা পার্থিব, একটা অপার্থিব, একটা লৌকিক আর একটা অলৌকিক, দুটো জগতের নিয়ম কানুন যুক্তি যে আলাদা হবে, এটাই তো স্বাভাবিক।
তো এমন অভিজ্ঞতা বা এমন ঘটনা তোমাদেরও যদি জানা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে। আর এরই সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি আজকের নেক্সট ঘটনায়। এটা শেয়ার করেছে সীমা দেবনাথ কাকিমা। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনাটি শেয়ার করার জন্য। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিত, আমি ইছাপুর থেকে তোমার সীমা কাকিমা আবার একটা অলৌকিক ঘটনা নিয়ে উপস্থিত হলাম। আগেই বলেছিলাম যে আমাদের মন্দিরে রোজ কিছু বয়স্ক মানুষ এসে আড্ডা দিতে। তখন নানান রকম ঘটনা নিয়ে আলোচনা হয়। তোমার চ্যানেলের ঘটনাও তারা শোনেন আমারই ফোন থেকে, কারণ ওনাদের অনেকেরই ফোন নেই। সেদিন আমার মেয়ের পাঠানো কালী মন্দিরের ঘটনাগুলো তুমি পড়ে শুনিয়েছিলে। সেটা শুনেই তাদের মধ্যে থেকে একজন লতিকাদি আমাকে তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বললেন। এত বছর আগের ঘটনা যে আমি ভুলেই গিয়েছিলাম। ঘটনাটি শুরু করছি লতিকাদির জবানিতেই। আচ্ছা সীমা, তোমার মনে আছে বছর 20 আগের সেই দিনের সেই ঘটনাটা? কি ভয়ঙ্কর বিপদ গিয়েছিল আমার উপর থেকে। আমি বিধবা মানুষ, 2 ছেলেকে নিয়ে তখন খুব কষ্টে দিন কাটছিল আমার। আমাদের ছোট্ট একটা সবজি দোকান ছিল, সেখান থেকেই আমাদের আয় হতো। একদিন আমার বড় ছেলে জগন্নাথ দোকানের মালপত্র কিনতে কলকাতায় গিয়েছিল। ফেরার সময় কি করে লরি চাপা পড়ে। সেখানকার লোকেরা তখন ওকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আমাকে খবর দেয় ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব খারাপ। তখন বাজে রাত 2টো। ওই সময় ট্রেন বাস কিছু পাবো না বলে সেই রাতে আর যেতে পারিনি। সারাটা রাত তোমার এই মন্দিরেই বসে বসে কেঁদেছি, মায়ের কাছে প্রার্থনা করেছি যে মা, আমার সন্তানকে আমার বুকে আবার ফিরিয়ে দাও। আর কিছু চাই না তোমার কাছে, সারাটা জীবন তোমার দাসী হয়ে থাকবো। সেই রাতে তোমরাও ঘুমোওনি, আমাকে সান্ত্বনা দিয়ে গেছো। তারপর ভোর হতেই আমাকে পাঠিয়ে দিলে হাসপাতালে। যাওয়ার আগে বাবা মহাদেব আর মা কালীকে বলে গিয়েছিলাম, যদি গিয়ে দেখি আমার ছেলে বেঁচে আছে, ভালো আছে, তাহলে ফিরে এসে তোমাদের চরণে সোনার বেলপাতা দিয়ে পুজে দেব। তারপরে প্রথম ট্রেন ধরে আমি হাসপাতালে যাই। পৌঁছানোর পর ডাক্তারদের মুখে শুনলাম কাল ওর অবস্থা খুবই শোচনীয় ছিল। এখন ট্রিটমেন্টে রেসপন্স করছে, তবে 48 ঘন্টা খুবই ক্রিটিক্যাল। ওর জ্ঞান ফিরলে তারপরে কিছু বলা যাবে। তবে ভগবানের অশেষ কৃপায় 48 ঘন্টার মধ্যেই ওর জ্ঞান ফিরল। ডাক্তাররা জানালেন এখন অনেকটাই ভালো আছে ও। তারপর আস্তে আস্তে ছেলে আমার পুরো সুস্থ হয়ে উঠল। ডিসচার্জ হলে এরপর ওকে বাড়িতে নিয়ে এলাম। তারপর কথা মতো আমি একটু একটু করে সঞ্চয় করে করে একটা সোনার বেলপাতা বানালাম। কিন্তু এত অভাবের মধ্যে তখন আমাদের সংসার চলে, তারই মধ্যে এত কষ্ট করে উপার্জন করে তৈরি করা একটা সোনার জিনিস দিতে কেমন যেন মনটা বাঁধ সাধল। তাই জিনিসটা বানিয়েও এরপর তুলে রাখলাম ট্রাঙ্কে। তারপর দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো বছর। সংসার, ছেলে পুলে, দোকান বসার এসব নিয়ে ব্যস্ত ছিলাম তখন। তারপর হঠাৎই একদিন রাতে একটা ঘটনা ঘটল। স্বপ্নের মধ্যে আমি দেখলাম কারা যেন এসেছে। মাঝরাতে লতিকা, এই লতিকা বলে দরজা ঝাঁকাচ্ছে। অচেনা কণ্ঠস্বর। এভাবে বার কয়েক ডাকার পর আমি গিয়ে দরজা খুললাম। খুলতেই দেখি স্বয়ং বাবা মহাদেব আর মা কালী। কি উগ্র তাদের রূপ, কি সেই ওঙ্কার। আমাকে বলছে, কি রে তুই কথা দিয়ে কথা রাখলি না? এমন তো নয় যে তুই ভুলে গিয়েছিস, জিনিসটা বানিয়েও তো তুলে রেখেছিস, আমাকে দিলি না।
তোর সন্তানের প্রাণের বিনিময়ে আমরা কি কিছু চেয়েছিলাম? কিছুই তো চাইনি। তুই নিজেই দিবি বলেছিলিস। এত ছোট তোর মন যে সামান্য পুজোটুকুও দিলি না। ওই দেখে তো আমি সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলাম। মনে মনে ভাবলাম যে সত্যিই তো কাজটা তো আমি ঠিক করিনি। যত তাড়াতাড়ি সম্ভব মানসিকটা পূরণ করা দরকার। তারপর ভোর হতেই সোজা এলাম এই মন্দিরে। ক্ষমা প্রার্থনা করলাম বাবা মায়ের কাছে। কি করব তখন কিছু বুঝতে পারছিলাম না। না বুঝতে পেরে শেষে তোমার দরজার কর্নারে তোমাকে ডাকলাম। কিছুক্ষণের মধ্যেই তুমি বেরিয়ে আসলে। তারপর তোমাকে সব জানালাম আমি। সব শুনে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে এখন আমি কি করতে চাই। আমি বলেছিলাম যে আমি এক্ষুনি পুজো দিতে চাই, বাবাকে সেই বেলপাতাটাও দেব, আর তাদের ক্ষোভে পড়তে চাই না। এখনো আমার বেশ মনে আছে, সেদিন ছিল নীল পুজো। সেই দিনে পুরোহিতকে দিয়ে সেটা উৎসর্গ করিয়ে বাবার মাথায় পরিয়ে দিয়েছিলে তুমি। ঘটনাটা বলে লতিকাদি আবারও কেঁদে ফেললেন। বলেন, এত বড় অ্যাক্সিডেন্টের পরও আমার ছেলে আমার কোলে ফিরে এসেছিল গো। কত বছর সেই কিনা অসুখে মারা গেল। তো এই ছিল বন্ধুরা আজকে সেকেন্ড ঘটনা। আমরা মানুষেরা বোধহয় এই রকমই, যখন বিপদে পড়ে দিশেহারা হয়ে যাই তখন কত কথাই তো দিই, কিন্তু রাখার সময় আর আমাদের কথা রাখতে মন চায় না। এটা উচিত নয়। এই জন্যই তো একটা কথা আছে যে এক মাঘে শীত যায় না, শীত আবারও আসে। আশা করি আজকের ঘটনাগুলো তোমাদের বেশ ভালো লেগেছে। তাই বেশি বেশি করে তোমরা শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর এবারে গত এপিসোডে কমেন্ট করার জন্য গীতাদি, রোহিণী মালিক, চিত্রা দেবনাথ, মায়াদি, মৌসুমী মুখার্জি, সোহিনী বক্সি, অর্কপ্রভ নস্কর, কৃষ্ণা হালদার, মিঠুন পাল, সুপ্রিয়া দাস, চন্দন চ্যাটার্জি, শর্মিষ্ঠা ঘোষ, মালবিকা, স্বপ্নলীর কর, পিয়ালি সরকার, সুমিতাদি, সুদেশ্রী সিংহ রয়, তৌহিদ তুষার, তোমাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী মঙ্গলবার মরণ ভোমরা নিয়ে আরও একটা ইউনিক ঘটনা শোনাবো তোমাদের। সবাই খুব ভালো থেকো আর ভালোবাসা নিও। ধন্যবাদ।